রহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কাছে আজকের ভিডিওর শুরুতেই একটু ক্ষমা প্রার্থী আমি যে তোমাদের এই চলমান ক্লাস কার্যক্রম সাময়িক আমার বিভিন্ন কর্মব্যস্ততার কারণে বিঘ্নিত হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। তবে যেহেতু আমার কর্মব্যস্ততা মোটামুটি শেষ, কর্মব্যস্ততা বলতে আমার যে প্রতিষ্ঠানে জব করি অর্থাৎ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে আমাদের যে সাময়িক পরীক্ষা নেওয়ার পরে আমি ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। আমার গ্রামের বাড়ি ফরিদপুর থেকে বেড়ায় আসছি আমি বিগত 2-3 দিন। এসে ঘর দৌড় গাছ করতে করতে আমার আসলে ওরকমভাবে সময় হয়ে ওঠে না যে ক্লাস কন্টিনিউ করবো। আমি এখন থেকে আশা করি ক্লাস কন্টিনিউ করব, যদি তোমরা আমার পাশে থাকো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমি তোমাদের নবম শ্রেণীর শুধুমাত্র যারা ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নরত আছো তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমি আজকে এরই ধারাবাহিকতায় 4 নম্বর অধ্যায় নিয়ে প্রাথমিক আলোচনা করব, অর্থাৎ মূলধন আয় ব্যয়, মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয় এই নিরূপণ কীভাবে করবো আমরা সেটা শিখব। এখন আমরা আমাদের লেনদেনগুলো 2 ধরনের হয়, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। লেনদেন আমরা 2 ধরনের করতে পারি, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আমরা বুঝবো যে মূলধন জাতীয় লেনদেনটা কি। মূলধন জাতীয় লেনদেনটা হচ্ছে ওই লেনদেনগুলা যে লেনদেন থেকে ব্যবসায়ী একবারে খরচ করলে ওই দীর্ঘ সময় ধরে ওর সুবিধাটা ভোগ করে। আর যেটা তোমার স্বল্পমেয়াদী অর্থাৎ বা স্বল্পমেয়াদী যে মূলধনটা, ওইটা চলতি মূলধনটা যেটা, সেটা তো মনে করো ওই চলতি খরচ মেটানোর জন্য যে অর্থায়নটা করা সেটা হচ্ছে চলতি মূলধন। তাইলে আমরা আজকে আলোচনা করব কোনগুলা মুনাফা জাতীয় আয়, কোনগুলা মুনাফা জাতীয় ব্যয়, কোনগুলা মূলধন জাতীয় আয় এবং কোনগুলা মূলধন জাতীয় ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু সহজ করে বোঝার জন্য বুঝতে পারি বা বলতে পারি যে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে ব্যয় থেকে কোনো ধরনের লাভ নাই সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। যে ব্যয় থেকে, আমার কথাটা হয়তো দুর্বোধ্য মনে হচ্ছে যে স্যার কি বলেন যে ব্যয় থেকে কোনো লাভ হবে না, কিন্তু ওইটা তোমার ব্যয় করতে হবে। আমি একটু ক্লিয়ারলি বোঝাই। আমরা দেখি যে প্রত্যেকটা দোকানেই এই মাপের একটা স্কেল থাকে, অর্থাৎ পাল্লা ডিজিটাল যে স্কেলটা কিনতে কিন্তু অনেক টাকা লাগে, যেটা এককালে কিছু টাকা চলে যায়, কিন্তু এই স্কেলটা যতদিন পর্যন্ত নষ্ট না হবে ততদিন পর্যন্ত ব্যবহার করা যায়, অর্থাৎ সুবিধা পাওয়া যায়। কিন্তু স্কেলে পণ্য দ্রব্য কি করি আমরা, ওজন করে কাস্টমার অর্থাৎ ভোক্তা সাধারণের নিকট আমরা সার্ভ করি। তবে আমরা কি স্কেলে মাপার জন্যে, স্কেলে মেপে দেওয়ার জন্য আমার কি 2 টাকা বেশি দাম হয়? একটু থিঙ্ক করো, 2 টাকা যদি বেশি দাম হয় না। আবার আরেকবার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, নর্মাল একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে হলে সেই প্রতিষ্ঠানে পণ্য সাজিয়ে রাখার জন্য তাক দরকার। আচ্ছা, একটু চিন্তা করে দেখো তো, ওই তাকে পণ্য সাজিয়ে রাখার ক্ষেত্রে তোমার কি কোনো টাকা দেওয়া লাগে? বা তোমার ওই সাবান বাস যাই কেন, তুমি সাবান বিস্কিট চানাচুর যাই কেন, ওই র্যাক থেকে পেরে দিয়ে ওই র্যাকের যে তোমার ভাড়াটা নেয় নাকি পণ্যের যে দামটা ওই দামটাই নেই। তো অর্থাৎ যে ব্যয়গুলা করলে ব্যবসার আয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। যেমন স্থায়ী সম্পত্তি ক্রয়, আমি বললাম যে বিভিন্ন ধরনের আসবাবপত্র হইতে পারে, ফ্রিজ হইতে পারে। ফ্রিজটা একটু বলি, আমরা যদি আইসক্রিম অথবা কোমল পানির ব্যবসা করি, তাহলে যে দোকানে ফ্রিজ নাই ওই দোকানে কি আইসক্রিম থাকবে? নিশ্চিত করে বলা যায় থাকবে না। সুতরাং ফ্রিজ কেনার ফলেও কিন্তু তোমার ওই আইসক্রিমের যা দাম বা 7 আপ, পিৎজা বা কোকাকোলা, তোমার বাংলাদেশি পণ্য স্পিড যে দামগুলো আছে ওই দাম থেকে 1 টাকাও বাড়ে না অথবা কমেও না। সুতরাং আমার ফ্রিজটা হচ্ছে ব্যবসার কাজে ব্যবহৃত হয়, কিন্তু ফ্রিজে পণ্য রাখার জন্য পণ্যের কোনো দামের পরিবর্তন হয় না। সুতরাং এটা একটা মূলধন জাতীয় ব্যয়। এবং এই মূলধন জাতীয় ব্যয়টা বোঝাতে পারছি। আমি নর্মাল একটা সিঙ্গারার দোকান দিয়ে বোঝাই মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয় কেন বলবি। আমরা একটু চোখ বন্ধ করে বুঝি সিঙ্গারার দোকান আছে কি কি আছে। একটা টেবিল আছে, চেয়ার আছে, উপরে ফ্যান আছে, কোনো সিঙ্গারার দোকানে টিভি থাকে। এখন সিঙ্গারা দেওয়ার জন্য কি লাগবে? প্লেট লাগবে, গ্লাস লাগবে,
জগ লাগবে। সিঙ্গারার উপরে কিন্তু কিছু কাগজও দেয়, মানে নিচে ই করার জন্য কাগজ অথবা টিস্যু জাতীয় কিছু দেয়। এখন তোমার কাছে বা আমাদের কাছ থেকে কি এই সব সেবা দেওয়ার জন্য এক্সট্রা সিঙ্গারার দাম কি 5 টাকা থেকে 6 টাকা নেয়? নিশ্চয়ই নেয় না। সুতরাং যেগুলা বললাম এই ব্যয়গুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ সাজসজ্জা পরিবর্তন ব্যয়, চেয়ার টেবিল বা আসবাবপত্র কেনা, তারপর সেখানে যে কড়াইতে বাজে সে কড়াই, গ্যাসের সিলিন্ডার যা আছে সব কিছু হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখন মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে কোন জিনিসটা বিক্রি করে আমাদের মুনাফা হয়। কোন জিনিসটা বিক্রি করে মুনাফা হয়? সিঙ্গারা বিক্রি করে মুনাফা হয়। সিঙ্গারা বানাইতে কী কী লাগবে? তেল লাগবে, লবণ লাগবে, আলু লাগবে, আটা লাগবে এবং বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস যেগুলো সিঙ্গারার সাথে সম্পৃক্ত, যেগুলো সিঙ্গারা বানাইতে যে খরচটা হয়, এই খরচটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কারণ এই খরচটা করার ফলে যে সিঙ্গারাটা অর্থাৎ যে কাঙ্ক্ষিত পণ্যটা হবে ওই পণ্যটা বিক্রি করার মাধ্যমে কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান লাভের মুখ দেবে, লাভের আশা করতে পারে। সুতরাং আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারি যে খরচ থেকে বা যে ব্যয় থেকে ব্যবসায়ের দৃশ্যমান কোনো আয় নাই, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এবং যেসব খরচ থেকে ব্যবসায়ের খরচের বিপরীতে আয় আছে সেই ব্যয়গুলো আছে মুনাফা জাতীয় ব্যয়। যেমন খরচের বিপরীতে আয় কোনগুলো আছে? বিক্রয় কর্মীর বেতন, ভাড়া। ঠিক আছে, আমরা বিক্রয় কর্মীর বেতন দিই কেন? সে বিক্রি করে, এজন্য বিক্রয় কর্মীর বেতন দিই। ভাড়া দেয় কেন? রুমটা ইউজ করি, আমরা যে ভাড়া দোকানটা ইউজ করি যার বিনিময়ে ভাড়া দিই। বিদ্যুৎ বিল দেই, আমরা বিদ্যুৎটা ব্যবহার করে বিদ্যুৎ বিল দিই। ঠিক আছে, এইগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এখন ব্যয় দুইভাবে হইতে পারে, মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রদান। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রদান। এখন আমাদের এই দুইটা শব্দের কনফিউশন বাজে, প্রাপ্তি ও আয়, প্রদান ও ব্যয়। ব্যয় করলে প্রদান করতে হয়, কিন্তু প্রদান আর ব্যয়ের মধ্যে পার্থক্য আছে। পাইলে আয় হয়, কিন্তু আয় আর প্রাপ্তির ভিতরেও পার্থক্য আছে। এই কথাগুলো, আমার কথাগুলো আজকে মনে হয় তোমাদের মাথার উপর দিয়েছে, কিন্তু বিভিন্নভাবে একটু চিন্তা করলে এই কথাগুলো আমার কথাগুলোর সাথে মিলবে। ঠিক আছে, তোমরা শুধুমাত্র আমার এই কথাগুলো শুনবা না, মনোযোগ দিয়ে শুনবা, এবং যখন শুনবা যদি না বুঝো রিপিট করে শোনো। আমি চাই আমার এই ক্লাস থেকে তোমাদের এই অধ্যায় সম্পর্কে যে ধারণা, যে না এই অধ্যায় সম্পর্কে জুজুর ভয় আছে, যেই ভয়টা আজকে ইনশাল্লাহ কেটে যাবে। এখন আমরা জানি কোনো একটা হিসাবকাল হচ্ছে, হিসাবকাল নির্দিষ্ট মেয়াদ আছে, হিসাবকালের নির্দিষ্ট মেয়াদ আছে। আমরা নর্মালি যখন আমরা এই সব অধ্যায়ের অঙ্কগুলা করি তখন দেখি 1 মাস, এটা হচ্ছে মেয়াদ, মানে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হিসাব করা হয়। ঠিক আছে, এখন আমরা একই লেনদেন, মনে করো বিক্রয়, একজন বিক্রয় করে, একজন ক্রয় করে। একজন বিক্রয় করে, বিক্রয় যে করে সে বিক্রেতা, ক্রয় যে করে সে ক্রেতা। ঠিক আছে, এখন একই লেনদেন দুইভাবে করি আমরা। এখন আমি যদি ধারে বিক্রয় করছি, ধারে ক্রয় করছি, তার মানে এর বাড়ছে কি? মুনাফা জাতীয় আয়, এর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, মুনাফা জাতীয় ব্যয়। এই টাকাটা যদি দিয়ে দেওয়া হইতো পাইতো, তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি হইতো। যদি এই টাকাটা দিতে তাহলে মুনাফা জাতীয় প্রদান হইতো। হতো ব্যয় হইতো। এখন মনে করো একটা মানুষ অনেক সময় বাকি খায়, মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো আছে? প্রাপ্ত মূলধন,
প্রাপ্ত বা গৃহীত ঋণ স্থায়ী সম্পদ বিক্রয় জনিত অর্থ বন্ধকি ঋণ, এগুলো আছে মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি। এখন মূলধন জাতীয় আয় হইতে পারে কোনগুলা? মূলধন আয় হতে পারে কি, এই যে এই সম্পত্তিগুলা বিক্রয় করছে, আমি এই সম্পত্তি মনে করো কিনছিলাম ৮০,০০০ টাকা দিয়া, ঠিক আছে, কিন্তু এটা পরে বিক্রি করে দিচ্ছে ১,০০,০০০ টাকা দিয়া, তার মানে আমার ২০,০০০ টাকা লাভ আছে। এইটা হচ্ছে মূলধন জাতীয় আয়, ঠিক আছে। ৮০,০০০ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, ২০,০০০ টাকা হচ্ছে মূলধন জাতীয় আয়। আশা করি বোঝাইতে পারছি। এখন আসা হচ্ছে মূল দফা মুনাফা জাতীয় কি আছে। মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান। আমরা একভাবে করতেছি কেন, একজন পাই একজন দেয়। এখন মনে করো তুমি একটা দোকান থেকে বাকি খাও, জানুয়ারি মাসে তুমি বাকি করছো হচ্ছে ৬,৫০০ টাকা, ৬,৫০০ টাকা। ওই টাকাটা তুমি মাস শেষে ফেরত দিচ্ছ হচ্ছে ৫,০০০ টাকা। তোমার কাছে দোকানদার এখনো পাবে ১৫০০ টাকা, সরি এটা কেন পাবে, এইটা হচ্ছে প্রদান, এটা হচ্ছে ব্যয়। ৬,৫০০ টাকা ব্যয় করছো, ৫,০০০ টাকা প্রদান করছো। এখন এটা তোমার জন্য যেমন ব্যয়, এটা আর একজনের জন্য আসছে আয় এবং আর একজনের জন্য আসছে প্রাপ্তি। কথা কি বোঝা গেছে? ৬,৫০০ টাকা আয় ব্যয় তোমার জন্য ব্যয়, কিন্তু আর যার কাছ থেকে তুমি পণ্য নিছো তার জন্য নেয়। তুমি ৫,০০০ টাকা দিছো যারে, তোমার হচ্ছে প্রধান, যে পাঁচ তার হচ্ছে প্রাপ্তি। এখন পরবর্তী মাসে তুমি ফেব্রুয়ারি মাসে তুমি মনে করো খাইছো ৪,০০০ টাকা, মোট তোমার ৫,৫০০ টাকা হয়েছে, ঠিক আছে। তুমি ওই মাসে ৫,৫০০ টাকায় ফেরত দিছো, তাহলে দোকানদার তোমার কাছে কিছু পাবে না, ঠিক আছে। এইটা তোমার জন্য হয়েছে ব্যয়, এইটা হচ্ছে প্রদান, এইটা হচ্ছে একজনের জন্য আয়, এটা হচ্ছে প্রাপ্তি। এসে সহজ করে আমি আসলে বুঝাইতে পারতেছি না প্রাপ্তি আর প্রদান মধ্যে পার্থক্য। বিষয়টা মূল কথা হচ্ছে হিসাবকালের ভিতর, নির্দিষ্ট হিসাবকালের ভিতর যদি কোনো লেনদেন নিষ্পত্তি হয় সেটা হচ্ছে আয়। যদি অন্যান্য লেনদেনের অন্যান্য হিসাবকালের লেনদেন যদি পরবর্তী কোনো এক হিসাবকালে পরিশোধিত হয়, মোট মিলে হচ্ছে প্রাপ্তি, এবং ওই হিসাবকালে যে আয় অথবা ব্যয়টা ওইটা হচ্ছে মূল মুনাফা জাতীয় আয় অথবা ব্যয়। আশা করি যতটুকু বুঝাইলাম তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার ক্লাসটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখতেছো তাদের একটু হইলেও উপকার হবে। আর তোমরা যারা দেখতেছো এবং তোমাদের যদি উপকার হয়, একটু যদি ভালো মনে হয়, তাহলে তোমরা আমার এই ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের ভিতরে অনেকের মাধ্যমে ছড়িয়ে দিবা। আর যারা মুরব্বী, আমার সিনিয়র বা আমার বন্ধু বান্ধব দেখে, তাদের অবশ্যই কোনো কাজিন, নিজের সন্তান বা ভাই বোন উক্ত ক্লাসে যদি অধ্যয়নরত অবস্থা থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা তাদের মাধ্যমে শেয়ার করবেন, তারাও যেন উপকৃত হয়। তো আজকের ভিডিও আমি এত দীর্ঘায়িত করবো না। অনেকদিন পর আমার নিজের কাছেও একটু ডিসকমফোর্ট ফিল করতেছি, যেহেতু অনেক গরম লাগতেছে, ফ্যান থাকতে পারে না, ভিডিওর ভিতরে বিভিন্ন ধরনের নয়েজ আসে। এই জন্য আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।